আজ আমরা যাচ্ছি গুয়াহাটির থেকে হাফলং। গুয়াহাটির থেকে হাফলং আপনারা ট্রেনেও যেতে পারেন, কারণ ট্রেনে টাইমটা অনেক কম লাগে। ট্রেনে গুয়াহাটির থেকে হাফলং যেতে 5.5 থেকে 6.5 ঘন্টার মতো লাগে, কিন্তু বাই রোড যেতে টাইমটা অনেকটা বেশি লাগে, কারণ বাই রোডে ডিস্টেন্স হচ্ছে 330 কিলোমিটার্স, আর বাই ট্রেন ডিস্টেন্স হচ্ছে 270 কিলোমিটার্স। তো বাই রোড যেতে মোটামুটি 7.5-8 ঘন্টা লেগে যায়। কিন্তু বাই রোড আমরা এই কারণেই যাচ্ছি যে বাই রোড গেলে আপনারা যা হয়, কোথাও ভালো লাগলো আপনি একটু থামলেন, দেখলেন, যেটা ট্রেনে সম্ভব না। যার জন্য আমরা ভাবলাম যে বাই রোডই হাফলংটা কভার করি। তো আপনারা জানেন নর্থ ইস্টের মানে রাস্তার সৌন্দর্য তো কোনো কথাই নেই, যেদিকেই যান না কেন সেদিকেই অপূর্ব। তো আপনারা একটু আমার সাথে সাথে রাস্তাটা এনজয় করুন। এবার আমরা একটা খুব সুন্দর টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, তো ভাবলাম যে আপনাদের সাথেও টানেলটাকে শেয়ার করি। অ্যাকচুয়ালি হাফলং হচ্ছে আসামের একমাত্র হিল স্টেশন। কারণ আপনারা মেঘালয়া যান, মেঘালয়া জানেন আপনারা যে শিলং হোক, আজকে চেরাপুঞ্জি হোক, যেদিকেই হোক না কেন, মেঘালয়টা হচ্ছে আলাদা স্টেট হয়ে যায়, কিন্তু আসামের একমাত্র হিল স্টেশন হচ্ছে হাফলং। সেই জন্যই হাফলং যাচ্ছি যখন, সেই জন্যই আপনাদের সাথে ভাবলাম যে হাফলংয়ের সৌন্দর্যটা একটু শেয়ার করি। ডিস্টেন্স অনেকটা হলেও মানে সৌন্দর্য এত যে আপনারা বুঝতেই পারবেন না যে কখন পৌঁছে যাবেন। যার জন্য দেখতে দেখতে দেখুন আমরা পৌঁছে গেলাম হাফলংয়ে। এটা হচ্ছে জাতিঙ্গা ভিউ পয়েন্ট। সকালে বেরিয়েছিলাম, এখানে পৌঁছতে পৌঁছতে মোটামুটি 3টা 3:30 হয়ে গেছে। তো এটা হচ্ছে পৌঁছে ভিউ। এখন মেঘ নেই, পরিষ্কার একদম, পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে। আর প্রচুর ট্যুরিস্ট, তবে লোকাল লোক প্রচুর বেশি। আর যেটা হয় এখানে ফটো তোলার জন্য পয়েন্ট বানিয়ে রাখা হয়েছে। ট্রি হাউসের মতো করে 2 সাইডে 2টো পয়েন্ট বানানো হয়েছে, যেখানে প্রচুর ভিড়, লাইন দিয়ে সবাই ফটো তুলে যাচ্ছে। আর এখানেও দেখুন আরেকটা পয়েন্ট বানানো হয়েছে ফটো তোলার জন্য। আর তাছাড়া এই টাইপের লেখা সব জায়গায় আজকাল যেখানেই ঘুরতে যান না কেন সেখানেই দেখতে পাবেন, কিন্তু জায়গাটা যে কি অপূর্ব জানি না, বোঝাতে পারছি। এই ভিউ পয়েন্টের সাথেই হোটেলটাতেই আমরা ছিলাম। হোটেলটার নাম হচ্ছে HW হেডিং গেস্ট হাউস। তো যেহেতু ভিউ পয়েন্টের সাথে হোটেলটা, সেই জন্য এখান থেকে সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছে। হোটেলটা বেশ ভালো ছিল, আপনারা ইচ্ছা করলে এখানে থাকতে পারেন, তাহলে ভিউ পয়েন্টটা একটু বেশি এনজয় করতে পারবেন। এই যে হোটেলের যে সাইডের রাস্তাটা দেখা যাচ্ছে, এখান দিয়ে গেলেই হচ্ছে সামনেই ভিউ পয়েন্টটা, 1 মিনিটের হাঁটা রাস্তা। এটা দেখুন রুমের থেকে ভিউ, আপনি যে সাইডেই রুম নেন না কেন ভিউ আপনি খুব সুন্দর পাবেন। পরদিন সকাল 4:30তে আমরা সানরাইজ দেখার জন্য হোটেলের ছাদে উঠলাম আর কি, কারণ ওখান থেকে সানরাইজটা খুব সুন্দর দেখা যায়। কিন্তু ছাদে উঠে যেটা দেখতে পাচ্ছি যে মেঘ আছে অনেকটাই, তবে পরিষ্কারও আছে। আশা রেখেছিলাম যে হয়তো বা সানরাইজটা দেখতে পারবো, কারণ আগের দিন সন্ধ্যাবেলা কিন্তু সানসেটটা দেখতে পারিনি, কারণ সানসেটও কিন্তু এখানে অপূর্ব হয়। মেঘে ঢাকা থাকার জন্য আমরা সানসেটটা দেখতে পারিনি। এই সাইডটা হচ্ছে অপোজিট সাইডটা দিয়ে সানসেটটা দেখা যায়। আর আপনার এই হোটেলে থাকার একটা সুবিধে হচ্ছে যে এখানে থাকলে আপনি সানরাইজ সানসেটটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন, যদি মেঘ না থাকে আর কি। এটা হচ্ছে পেছন দিকটা, ওখানে একটা খুব সুন্দর শিব মন্দির আছে, আসলে আপনারা সেখানে দর্শন করতে পারেন। কিন্তু এবার দেখছি, ওয়েট করছি আর কি, যে যদি সানরাইজটা দেখা যায়। কিন্তু দেখতে দেখতে যেটা দেখতে পাচ্ছি, দেখুন আস্তে আস্তে পাহাড় সম্পূর্ণ মেঘ দিয়ে ঢেকে যাচ্ছে। সম্পূর্ণ যেটুকুও দেখা যাচ্ছিল সেইটুকু পুরো ঢেকে গেল আর কি। কাজেই সানরাইজের কোনো কিছুই দেখা যাচ্ছে না, অল্প একটু আলো উপর থেকে দেখা যাচ্ছে, কিন্তু সেটা সানরাইজ তো না আর কি। এবার আমাদের লাকটাই খারাপ, যার জন্য সানরাইজ সানসেট কোনোটাই দেখতে পারলাম না। তবে আরেকবার আসার চেষ্টা করব, কারণ জায়গাটা এত সুন্দর বা রাস্তাগুলো এত সুন্দর, আপনি যদি বারবারও আসেন তবুও বোর হবেন না। তো আপনারা যারা বাইরে আছেন তারা ইচ্ছা করলে কিন্তু যদি আসাম ঘুরতে আসেন বা গুয়াহাটি শিলং ঘুরতে আসেন, তাহলে হাফলংটা আপনারা লিস্টে রাখতে পারেন।